যাও, বন্ধ করে দাও। আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস দেখানো হয়নি। এই যে আমার তোষান, আমার কি আর কি, এই হলো মেন কথা। তো মুরগিটা মাত্রই রান্না করলাম, একদম করতে হয় আমাদের তো, তাও অল্প টাইমের ফ্লাইট যাদের। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তাবিবের মন খারাপ, তার ভাইয়া তাকে ড্রয়িং রুমে টিভি দেখতে দিচ্ছে না, এই জন্য। তো সে দেখেন মন খারাপ হলে এই যে আমার বেডরুমের যে বড় ক্যাবিনেটটা আছে, ওয়াল ক্যাবিনেট, সেটার ভিতরে এভাবে ঢুকে বসে থাকে, মন খারাপ করে এখানে বসে থাকে। তাই আমি বললাম মন খারাপ করো না তাবিয়া আসতেছে। তো আমি আমার এই বেডরুমটাই ভাইয়া ভাবির জন্য রেডি করলাম, চাদরটা চেঞ্জ করলাম। চাদরটা খুবই সুন্দর। তো এখানে একটা অন্য চাদর বিছাবো ভেবেছিলাম, এই যে চাদরটা, বাট চাদরটা মানে বেড অনুযায়ী একটু ছোট হচ্ছে, তো এই কারণে এই চাদরটা মনে হলো সবচেয়ে বড়, এটা বিছালাম। কারণ আমার এই বেডরুমের ম্যাট্রেসটা অনেক বেশি উঁচু আর কি, তো এই কারণে সব চাদর আবার এখানে হয় না, অ্যাডজাস্ট হয় না। দেখেন সে কি মন খারাপ করে বসে আছে। আমার হাতে এখন প্রচুর কাজ, একটা একটা করে সব কাজ শেষ করব। এখন আগে একটু চা খাবো, এখনও চা খাইনি, চাটা খেয়ে নেই। ওই যে এইটা, এই রুমটা, যে রুমটাতে আব্বা মা থাকতেন, এই রুমটা প্রথমে ভেবেছিলাম ভাবিদেরকে এই রুমে দিব, পরে চিন্তা করলাম না, ভাইয়া ভাবি তাবিয়া আমাদের বেডরুমেই থাকবে, বেডরুমটাই ভাইয়া ভাবিদের জন্য। কারণ আমার জন্য ও মনে হচ্ছে যে ভাইয়া ভাবিদের জন্য ওই রুমটাই পারফেক্ট। আর এখানে আমি তাবিব তোষান হয়তো বা থাকবো, বা যাই হোক, এর বাকি দুইটা রুমে আমরা মিলাই ঝিলাই থাকবো। আর আমাদের যেহেতু একটা সোফা কাম বেডও আছে, ওইটা সম্ভবত ভাবতেছি যে এই জায়গাটাতে সেট করব। আমি চিন্তা করতেছি যে এই জায়গাটাতে সেট করলে, এখানে সোফা কাম বেডটা রাখলে এখানেও থাকা যাবে আর কি। তো মোটামুটি আমার ঘর দুয়ারের বেড কাভার টাভার চেঞ্জ করে সুন্দর করে ইয়ে করা শেষ, পর্দা লাগাই দিলাম। কারণ এইসব রুমগুলোতে থাকা হয় না। আর দেখা যাবে যে বাচ্চারা যেহেতু ঘুমাবে, সকালবেলা তো একটু দেরি করে উঠবে, তো রোদ চলে আসে খুব তাড়াতাড়ি, তো এই কারণে পর্দা দিয়ে দিলাম, যে রোদ আসলে তো ঘুমাইতে পারবে না। আর এই জায়গাটা তো ওই দিনকেই দেখাইছিলাম, সুন্দর করে একদম ইয়ে করছি। আর চলুন আর একটা রুম দেখাই। ওই রুমটা তো, ও আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস দেখানো হয়নি। এই যে আমার তোষান কিন্তু গাড়িটা বানাই ফেলছে আলহামদুলিল্লাহ। এই যে পুরো গাড়িটা কিন্তু তার বানানো হয়ে গেছে লেগো দিয়ে। এবার খুব একটা বেশি সময় তার লাগেনি, তার 3 দিন মতো লেগেছে না বাবা, 3 দিন মতো লাগছে। তো আলহামদুলিল্লাহ, এই যে সেটা এখানে রেখেছি আর কি। আপনাদের ভাইয়া ওদিনকে বলতেছে তোষানের জন্য একটা শোকেস কিনতে হবে, তোষানের এইসব গাড়িগুলো রাখার জন্য, মানে যে লেগো কারটারগুলো রাখার জন্য একটা শোকেস কিনতে হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, কিনে দিও। আমি রান্নাবান্নার দিকে এখনও যাই নাই, যাবো। আর এই যার একটা রুম, এই রুমটা তো পর্দা দিয়েছি, পর্দাগুলো যেহেতু অনেক অনেক লম্বা, নিচ থেকে আমি একটু সেলাই করে দিয়েছি। এই যে এই রুমের এরকম আর কি। এই চাদরগুলো না খুব ভালো আর কি। ওই যে সাদা চাদর দেখলাম, এটা যারা আমাকে গিফট করেছে, তারপরে এগুলো আমি কিনেছিলাম। এই চাদরগুলো খুবই ভালো, মানে এগুলা নড়ে টরে না, সুন্দর সেট হয়ে থাকে। তো এটা হলো এই রুমে বিছালাম, এই আর কি রুমের অবস্থা। এখানে দেখা যাবে তান আম্মু থাকবে, এরকম চিন্তা ভাবনা করেছি, দেখা যাক কি হয়। তো এই যে শ্যাম্পু রিফিল করতেছি, বলতে শ্যাম্পু ইয়ে হয়ে গেছিলো বাথরুমে, এমনিতে শেষ হয়ে গেছিলো, আরেক বাথরুমে আছে, বডি ওয়াশ অনেকখানি আছে, এটা রিফিল করার দরকার নাই। তো এই আর কি অবস্থা আপাতত। আর তুষার সাউন্ড কমাও, টিভির সাউন্ড কমাও। তো এই যে তাবিব আর আমি একটা চেঞ্জ আনছি আমার বেডরুমে। এই জায়গায় একটা বসার জায়গা ছিল, একটা সোফা ছিল, আপনারা দেখেছেন, বাট সোফাটা সোফা কাম বেড, তো এখন বেড একটা এক্সট্রা তো আমাদের লাগবে। তো এই বেডরুম থেকে বের করে ওইটাকে ড্রয়িং রুমে নিয়ে গেছি। তো ভেবেছিলাম ড্রয়িং রুম থেকে একটা সোফা এনে এখানে রাখবো বসার জন্য, বাট আমার যে জাম্বু সোফা, একটাও বেডরুমের দরজা দিয়ে ভিতরে ঢুকতেছে না। তো কি আর করার, না ঢুকলে তো কিছু করার নাই। তাই এই যে এখানে রাখছি, এখানের সোফাটা এইখানে রাখছি, আর এখানে ছোট সোফাটা ওইখানে অ্যাডজাস্ট করছি আর কি। এভাবে করেই এই জায়গাটাকে ডেকোরেট করছি। ডেকোরেট বললে ভুল হবে, মানে সোফা কাম বেডটা এখানে রাখছি আর কি। এই হলো মেন কথা। তো কেমন লাগতেছে জানাবেন। এটা রাত্রে খুলে এটাকে বেড বানায় ফেলা যাবে, এখানেও ঘুমানো যাবে, কোনো সমস্যা নেই। আমি এখন রান্নার দিকে যাব, ঘরের কাজ মোটামুটি শেষ করলাম, রান্নার দিকে যাব।
আমি একটু নিউজ দেখতেছিলাম, বাংলাদেশের নিউজ। আমাদের সবার চোখ এখন বাংলাদেশের দিকে, আমরা যারা প্রবাসে আছি, কি অবস্থা হচ্ছে, কে অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে, এসব আর কি। যাই হোক, রান্না বান্না তো করতেছি। আজকে যেহেতু জার্নি করে আসবে, টিভির সাউন্ড কমাও। আজকে যেহেতু জার্নি করে আসবে, তাই ভাবতেছি হালকা পাতলা রান্না করব। তো হালকা পাতলা রান্নার মধ্যে একটু ঢেঁড়স আলু দিয়ে ভাজি করতেছি, এখানে ডাল রান্না করতেছি, একটু মসুরের ডাল রান্না করতেছি। এই তো, তারপরে এই যে ভাজির জন্য ঢেঁড়স আর আলু কেটে রেখেছি। আমার টান হলো চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করে, ওর জন্য একটু চিংড়ি মাছ ভুনা করব। আর এই যে এখানকার যে চিকেনগুলা, যেগুলাকে হার্ড চিকেন না, এগুলো হলো মালয়েশিয়ার অরিজিনাল অর্গানিক দেশি চিকেন, সেটা রান্না করব আর কি। তো ঘরটর গুছানো তো সব মোটামুটি শেষ। এখন এই যে রান্না বান্নার পর্ব শুরু হয়ে গেছে। ঢেঁড়সটা ভাজি করে নিই। আমার ফুফাতো বোন লিমার সাথে একটু আগে কথা হচ্ছিল, তো লিমা বলতেছে আপু কি রান্না করতেছ? আমি বললাম যে এই আজকে একটু হালকা পাতলা রান্না করি, জার্নি করে আসবে। বলছে কি মজা, তাই না? আর অনেক আপুরা আছেন যারা আমাকে নক করে খোঁজ নিচ্ছেন, ভাইয়াদের খোঁজ নিচ্ছেন, তারা কোথায় আছে জানতে চাচ্ছেন। আমি তাদের সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ, কারণ আমার খোঁজ না নিলেও আপনাদের কোনো সমস্যা নেই, তারপরেও যে খোঁজ নিচ্ছেন, আলহামদুলিল্লাহ, এটা আসলে অনেক বড় একটা পাওয়ার, আল্লাহ অশেষ একটা রহমত। তো এই যে রান্নাটা না করে নিই, তারপরে আপনাদের সাথে আবার কথা বলতেছি। ঠিক আছে তোষান? তো এখন ঠিক বাজে বিকাল 5:30। আমি মাত্র শাওয়ার নিয়ে বের হলাম, কারণ এতক্ষণ ধরে অনেক কাজ টাজ করছি, যেহেতু সকাল থেকে ফার্নিচার এদিক সেদিক, তারপরে রুমের বিছানাপত্র সব ঠিকঠাক করছিলাম, তাই রান্না করতে যেতে আমার লেট হয়ে গেছে। রান্না শেষ, যে ঢেঁড়স ভাজি করেছি আলু দিয়ে, আর হলো চিংড়ি ভুনা করেছি। আমি না বুঝতে পারতেছি না আমি চিংড়িতে লবণ দিছি না দিই নাই, আমি টেস্ট করেও দেখলাম, কিন্তু আমি বুঝতেই পারতেছি না। আন্দাজে আমি আর লবণ দিই নাই, যদি এসে মানে এত টেনশনের মধ্যে আছি, এখন মাথায় কাজ করতেছে না যে লবণ দিছি কি দেই নাই। তো এসে যদি সবাই বলে যে না লবণ দিছি, তাহলে তো ঠিক আছে, আর যদি বলে যে না দেই নাই, তাহলে আবার না হয় একটু লবণ দিয়ে জাল দিয়ে নিব। এই যে ডাল রান্না করছি, আমার টান ডাল খেতে খুবই পছন্দ করে, তো সেজন্য ডাল রান্না করছি। আর এই যে মুরগিটা আলহামদুলিল্লাহ সুন্দর মতো রান্না করছি। মুরগিটা মাত্রই রান্না করলাম, একদম সুন্দরভাবে কষায়ে। আসলে কালার দেখে ভাববেন হয়তো বাজে অনেক ঝাল, কিন্তু না, এই যে এখানে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে না অনেক কালারফুল হয়ে যায়। আশা করি মজাই হবে, সবাই এসে মজা করে খেতে পারবে। তো চলুন আমি আপনাদের সাথে একটু কথা বলি, আপনাদের সাথে কথা বলে তারপরে বলছি বিস্তারিত। আমি এখনো ভাত খাইনি, ভাত আসলে খাবো কিনা বুঝতেছি না, কারণ এক্সাইটমেন্টে ভাত টাত খেতে ইচ্ছা করছে না। দেখা যাক, তারপরে তো খেতে হবে, না হলে দেখা যাবে যে বেশি এক্সাইটেড হয়ে ভাত না খেলে পরে মাথা ব্যথা ঘুরে পড়ে যেতে পারি, এরকম আর কি। তো সব একদম সুন্দর করে গুছাই নিচ্ছি, সব একদম গোছগাছ করা শেষ। এখন বাকি কাজগুলা সুন্দরভাবে হলেই আলহামদুলিল্লাহ। তাবিদকে খাওয়ানোর পরে প্লেটে চিকেন রেখে দিছি, ও খাচ্ছিল না, তো ভাবছি পরে খাবো আর কি, গরম ছিল তো। আর এখানে এই যে আজকে 2টা বিছানা চাদর তুলছে, ওগুলা ওয়াশ করে দিছিলাম, তো শুকায়ও গেছে। আর এই যে দুজনেই একদম রেডি, ড্রেস ট্রেস পরে রেডি। তো শান এক্সাইটেড? হোয়াই এক্সাইটেড? ভাই আসবে, অনেক মজা হবে ইনশাল্লাহ, তাই না? তাবিব এক্সাইটেড? কেন এক্সাইটেড? তাবিয়ার সাথে তুমি মারামারি করবা? তাবিয়ার কিচেন সেট নিয়ে তুমিও খেলবা? কই ওটা তাবিয়া আসলে আমরা সেট করব ইনশাল্লাহ। ওকে, তো এই যে এটা শুকাই গেছে, তুলে ফেলবো একটু পরে। তো বারান্দাটাও পরিষ্কার করলাম, কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, তো বৃষ্টিতে বারান্দার অবস্থা একদম 12টা বেজে গেছিলো, পরিষ্কার করলাম। গাছে পানি দিব, বিকালে গাছে পানি টানি দিব। তো ঠিক আছে, তো শুকাই গেছে, তুলে ফেলতে হবে, তুলে ভাজ করে ফেলবো। আমি এখন একটু আগে খাবো, না খেলে না মানে শরীর কাঁপতেছে, যেহেতু অনেকক্ষণ ধরে টুকটাক অনেক কাজ করছি, এই জন্য ওটা তুলে ফেলি, যেহেতু শুকাই গেছে, শুধু শুধু রেখে দিয়ে তো লাভ নাই। তো এই যে
ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি, তারপরে ভিডিওটা শেষ করি। ভিডিওটা শেষ করে আপনাদের জন্য আপলোড করি, কারণ ইতিমধ্যে আমাকে অনেকে নক করেছেন ফেসবুকে অনেক আপুরা নক করেছেন। আমি আসলে চিন্তাও করিনি যে আমার ফ্যামিলি আসবে, কিন্তু আমার ফ্যামিলির জন্য আপনারা এভাবে টেনশন করবেন। আসলে টেনশন করারই কথা, কারণ দেশের পরিস্থিতি তো এখনও স্বাভাবিক না। ইনশাআল্লাহ আশা করি খুব শীঘ্রই আমাদের দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। আল্লাহ আমাদের দেশকে সুন্দর স্বাভাবিক করে দিবেন, এটা আমরা সবাই আল্লাহর কাছে চাইতেই পারি এবং আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ। আসলে সত্যি কথা বলতে গতকালকে থেকে অনেক বেশি টেনশনে ছিলাম। আমি বলি আপনাদেরকে, গতকালকে হঠাৎ করে সন্ধ্যার সময় শুনতেছি যে এয়ারপোর্ট বন্ধ, সবাই বলছে এয়ারপোর্ট বন্ধ। তো তখন তো আমি অনেক টেনশনে পড়ে গেছি যে এয়ারপোর্ট বন্ধ, সকালবেলা ভাইয়াদের ফ্লাইট, এয়ারপোর্ট বন্ধ হইলে কিভাবে কি হবে। পরে ভাইয়াকে ফোন দিলাম, ভাইয়া বলতেছে হ্যাঁ আমিও মাত্র শুনলাম, সাকিব আমাকে মাত্র জানাইলো। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, দেখি কি কোথা থেকে একটু নিউজ পাই কিনা। তো আপনাদের ভাইয়া বলতেছে ফ্লাইট যদি ক্যান্সেল হয় তাহলে অবশ্যই যে এয়ারলাইন্সে আমাদের টিকিট করা সেই এয়ারলাইন্স থেকে মেল চলে আসবে, এটাই স্বাভাবিক। মেল চলে আসে, বলতেছে কোনো মেল এখনও আসেনি। তো তারপরে আমার এক চাচা বাংলাদেশ বিমানে বড় একজন কর্মকর্তা, আমার ওনাকে গতকালকে তো বললামই যে ওনাকে ফোন দিয়ে ওনাকে সাথে কথা বলা হইলো। তো উনি বললো যে না, যেহেতু সব উৎসুক জনতা বলবো না, সব যারা সেলিব্রেট করতে রাস্তায় নেমেছিলেন তারা অনেকে এয়ারপোর্টের সামনেও চলে আসছে। এয়ারপোর্টের রাস্তা তো সবাই সেলিব্রেট করছে। তারপরে ওই সব জায়গাগুলোতে যেহেতু মানুষজন অনেক ছিল, তো গাড়ি টাড়ি আসতে পারেনি, এই কারণে 6 ঘন্টা ফ্লাইট বন্ধ। বিকাল 5টা থেকে রাত 12টা বা এরকম কিছু একটা ফ্লাইটগুলো সব বন্ধ ছিল। যাই হোক, সকালবেলা তখনও আমি শুয়েছিলাম, ভাইয়া ফোন দিল, ভিডিও কল ফোন দিয়ে দেখছি যে ভাইয়ারা এয়ারপোর্টে। ভাইয়া বলতেছে যে ভাইয়াদের সামনে ছোটোখাটো মনে হয় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ভাবি বলতেছে সামনে না, এক গাড়িওয়ালা এসে বলতেছে যে এই রাস্তা দিয়ে যায় না, অন্য রাস্তা দিয়ে যান। তো যাই হোক, আলহামদুলিল্লাহ তারা যে সহি সালামত যখন এয়ারপোর্টে পৌঁছেছে তখন তো আমার আসলে শান্তি লাগতেছিল। আমি ভাবতেছিলাম আল্লাহ ভালোভাবে যেন সব কমপ্লিট হয়ে যায়। তো ওরা অনেক সকালে এয়ারপোর্টে চলে গেছিলো। তো যেহেতু সকালবেলা গেছে, ওরা তাড়াতাড়ি হলো চেকিং করে ফেলতে পারছে। তো ফ্লাইট ছিল বাংলাদেশ টাইম সকাল 10:30টায়। তো ওইখানে গিয়ে ভাইয়া শুনলো যে 10:30টার বদলে ফ্লাইট 11টায়। আমি ভাবলাম ওকে আধা ঘন্টা ডিলে হতেই পারে। তো ভাইয়ারা ইমিগ্রেশনও খুব স্মুথলি করে ফেলছে। তো ভাইয়া বলতেছিল যে একটা কাজ কর, তোর ভিসার কপি, তোর পাসপোর্টের ফ্রন্ট পেজগুলোও দে, কারণ এখন যেহেতু দেশের এরকম অবস্থা, তো অনেকে দেশ ছেড়ে চলে যাচ্ছেন। এই জন্য হলো এয়ারপোর্টে অনেক কড়াকড়ি, এবং মালয়েশিয়াতেও এয়ারপোর্টে হতে পারে এটা ওটা জিজ্ঞেস করতে পারে, তোরটাও দিয়ে রাখ। আপনাদের ভাইয়ারটা আমি আগে দিয়ে রাখছি, তো আমারটাও দিলাম। বললো যে ঠিক আছে, সমস্যা নাই, ভালোভাবে ইমিগ্রেশন ক্রস করে তো বসে আছে। তো আমি ভাবছি যে বাংলাদেশ টাইম 11টা মানে মালয়েশিয়ান টাইম দুপুর 1টায় ফ্লাই করবে আর কি ইনশাল্লাহ। তো আমি সেভাবেই প্রস্তুতি নিচ্ছিলাম যে রান্নাবান্নাও সেভাবেই করে ফেলবো, ঘর টরগুলো সেভাবে গুছাই তাড়াতাড়ি করে ফেলবো। তারপরে আম্মুকে ফোন দিলাম, আম্মু বলতেছে যে না, ফ্লাইট আবার ডিলে, এখনও তো বসে আছি। আমি বললাম কি ব্যাপার, গেট কি ওপেন হয়নি? তারপরে ভাইয়াকে ফোন দিলাম, ভাইয়া বলতেছে না, ফ্লাইট 11টার বদলে 1টার সময় গেছে, কারণ গতকালকে যেহেতু 6 ঘন্টা সব প্লেন চলাচল ওঠানামা বন্ধ ছিল, এ কারণে অনেক ফ্লাইট ডিলে হয়েছে। তো সেগুলা যাচ্ছে ডিলেতে, আসতেছে ডিলেতে, এই কারণে আমাদের ফ্লাইটও ডিলে হয়ে গেছে। তো আপনাদের ভাইয়া দিক থেকে বলতেছে কি ব্যাপার, আমি তো ট্র্যাকিং করতেছি, ট্র্যাকিংয়ে তো ভাইয়াদের ফ্লাইট এখনও দেখাচ্ছে না। তাই আমি বললাম এই অবস্থা। বললো যে ও হ্যাঁ, গতকালকের জন্যই সম্ভবত, না হলে ফ্লাইটটা ডিলে হয় না কখনোই। তো যাই হোক, সেই একটার ফ্লাইট ছেড়ে দুপুর 1:30টার সময় বাংলাদেশ টাইম। তো আমার এখানে তখন বাজে হলো 3:30টার সময় ওরা ফ্লাই করেছে। আমার তাবিয়া তো মহা খুশি। তো এখন আমাদের এখানে বাজে হলো 5:45, সন্ধ্যা না, ঠিক বিকাল 5:45। তো আমরা এয়ারপোর্টের দিকে যাবো হলো 7:30টার দিকে ইনশাআল্লাহ, বাসা থেকে বের হব। তো এখন প্লেন তো মাঝ আকাশে আছে, কোথায় আছে আপনাদের ভাইয়া বলতে পারবে, যেহেতু আপনাদের ভাইয়া অফিস থেকে ট্র্যাক করছে। তো আপনাদের ভাইয়া বলতে পারবে যে এখন কোথায় আছে, কিসের উপর দিয়ে আসতেছে আর কি। খুব বেশি সময় লাগে না, 3 ঘন্টা 40 মিনিট বা 4 ঘন্টা, এর চাইতে বেশি সময় লাগে না।
তো ভাবি বলতেছিল যে খুবই টায়ার্ড লাগতেছে, ঘুম আসতেছে। স্বাভাবিক সেই ভোরে উঠছে, ভোরে বের হয়েছে। আমি বললাম যে ভাবি এই সেম অবস্থায় আমরাও যখন আসি যাই এই সেম অবস্থায় করতে হয়। আমাদের তো তাও অল্প টাইমের ফ্লাইট, যাদের লম্বা ফ্লাইট অস্ট্রেলিয়া, তারপরে হলো কানাডা, লন্ডন, আমেরিকাতে যায়, তাদের অবস্থা কি চিন্তা করো। তো এই আর কি অবস্থা। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। এখনো তো আমাদের মানে এখনো তো ল্যান্ড করার সময় বাকি আছে। ল্যান্ড করতে করতে এখানে টাইম 8টা মতো বাজবে, মানে এখনো ধরেন 2 ঘন্টা মতো বাকি আছে ল্যান্ড করতে। তো আজকে এতটুকুই রাখি। আজকে যদি সম্ভব হয় ভাইয়ারা আসার পর্যন্ত ভিডিও দেওয়া, তাহলে আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আপনারা অনেকে আমাকে নক করছেন, আমি তো কমেন্ট চেক করতে পারতেছি না, অবশ্য কমেন্টও হয়তো অনেকে জিজ্ঞেস করছেন, তাই ভাবলাম ভিডিওটা দেই। ইনশাল্লাহ আসবে, আমার কাছে এসে পৌঁছাবে, তখন আপনাদেরকে আপডেট আমি বা ভাইয়া বা ভাবি একজন দিবে ইনশাল্লাহ। দোয়া করবেন সবাই যেন সহি সালামতে এসে পৌঁছায়। আজকের মতো বিদায় নিচ্ছি, এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।